আমরা কম বেশি সবাই কিন্তু কাপের মধ্যে চা, কোনো ঠান্ডা জাতীয় জিনিস কিংবা কোনো স্যুপ খেয়েই থাকি। আচ্ছা, কোনো কাপ বা পেয়ালা কি অভিশপ্ত হয়ে থাকতে পারে? সেটার মধ্যে যদি কেউ চা খায়, কেউ ওষুধ খায়, কেউ কোনো তরল পানীয় খায়, তাহলেই সে মারা যায়। এরকম কি তোমরা শুনেছ কখনো? কেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পেয়ালা গল্পটি শোনোনি? যদি না শুনে থাকো, আমার মুখে গল্পটা একবার শুনে দেখো, নিশ্চয়ই তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের এই গল্প আমি শোনাচ্ছি। সামান্য জিনিস, আনা তিনেক দামের কলাই করা চায়ের ডিশ পেয়ালা। সেদিন প্রথম বাড়িতে ওটা আমাদের ঢুকলো, সেদিনকার কথা আমার বেশ মনে আছে। শীতকাল, সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি, এমন সময় কাকার গলার স্বর শুনে দালানের দিকে গেলাম। কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুলবেড়ের মেলায়। নিশ্চয়ই ভালো বিক্রি সিক্রি হয়েছে। ওঠানে দুখানা গরুর গাড়ি, কিষান হারুমাইতি একটা লেপ তোষকের বান্ডিল নামাচ্ছে। একটা নতুন ধামায় এক রাস সংসারের জিনিস, যেমন বেলুন, বেরি, খুন্তি, ঝাঁঝরি, হাতা, খানকতক নতুন নতুন মাদুর, গোটা দুই কাঁঠাল কাঠের নতুন জল চৌকি, এক জোড়া পালং শাকের গোঁড়া, 2 ভাঁড় খেজুরের গুড়, আরও সব কি 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 কি। কাকা আমায় দেখে বললেন, নিরু, একটা লণ্ঠন নিয়ে আয় বাবা, এটা তেল শেষ। আমি এক দৌড়ে রান্নাঘরের লণ্ঠনটা তুলে নিয়ে এলাম। পিসিমা এই 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 হাঁ হাঁ করে উঠলেন, কিন্তু তখন কে শুনে কার কথা? কাকাকে জিজ্ঞাসা করলাম, মেলায় এবার লোকজন কেমন হলো কাকা? কাকা বললেন, লোকজন প্রথমটা মন্দ হয়নি বুঝলি, কিন্তু হঠাৎ কলেরা শুরু হয়ে গেল, এই হলো মুশকিল। সব পালাতে লাগলো বুঝলি, বাঁওড়ের জলে রোজ 5টা 6টা মরা ফেলছিল। পুলিশ এসে বন্ধ করে দিল বুঝলি। খাবারে যত দোকান ছিল সব উঠিয়ে দিল, কিছুতেই কিছু হয় না, ক্রমেই বাড়তে লাগলো। শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলুম। বিক্রি সিক্রি কাঁচকলা, এমন খোরাকি গাড়ি ভাড়া উঠলে বেঁচে যায়। খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন, বাড়ির সবাই সেখানে বসে সেই গল্প শুনছিলেন। কি করে প্রথমে কলেরা আরম্ভ হলো, কত লোক মারা গেল, সেই সব কথা। আহা, সামটা মানপুর থেকে একজন যদুচাট্টুর যে না কি নাম, একখানা ছইয়ের গাড়ি পুড়ে বাড়ির লোক নিয়ে এসেছে মেলা দেখতে। ছেলে মেয়ে বউ ঝি সে একেবারে এক গাড়ি বোঝাই। বাঁওড়ের ধারে তালতলায় গাড়ি রেখে সেখানেই সব রেঁধে খাওয়া দাওয়া করে, সেখানেই থাকে। 2 দিন পরে রাত পোয়ালে বাড়ি ফিরবে। রাত্রিতেই ধরল তাদের এক 9 বছরের মেয়েকে কলেরায়। কোথায় ডাক্তার, কোথায় ওষুধ? সকাল 10টায় সে গেল তো ধরল তার মাকে, রাত 8টায় মা গেল তো ধরল বড় ছেলের বউকে। তখন এদিকে রোগ জেঁকে উঠেছে রে, কে দেখে কাকে? তারপর সে যা কাণ্ড বাবা, এক একটা করে মরে, আর পাশেই যে বাঁওড়ের জল সেই জলে ফেলে দেয়। অর্ধেক গাড়ি খালি হয়ে গেল তার। ব্রাহ্মণের যে সর্বনাশ ঘটল আমাদের চোখের সামনে, উফ। কাকা ভুসিমালের ব্যবসা করেন। প্রায় 40 মণ সোনা মুগ মেলায় বিক্রির জন্যে তিনি নিয়ে গেছিলেন। মণ 12 না 13 কাটাতে পেরেছিলেন, বাকি গরুর গাড়িতে ফিরে আসছে। কাল সকাল নাগাদ পৌঁছাবে বাড়িতে। গাড়িতে আছে আমাদের আড়তের সরকার হরিবিলাস মান্না। খেয়ে দিয়ে কাকা উঠে যাবার একটু পরেই কাকার ছোট মেয়ে মনু একটা কলাই করা পেয়ালা নিয়ে এসে বলল, এই দেখো জ্যাঠাইমা, বাবা এনেছেন, কাল আমি এতে চা খাবো কিন্তু।
হাতে তুলে সকলকে দেখিয়ে সে কথা বললে। বেশ, কেমন? মেলায় 3 আনা দরে কেনা। এই প্রথম আমি দেখলুম পেয়ালাটা। সে আজ 4 বছরের কথা তো হবেই। তারপর বছর 2 কেটে গেল। আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি। ডিস্ট্রিক্ট বোর্ড, লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করার জন্য এখানে ওখানে বড় ছোটাছুটি করে বেড়াতে হয়। বাড়িতে বেশিক্ষণ থাকা আজকালকার বড় আমার হয়ে ওঠে না। সেদিন সন্ধ্যার গাড়িতে কলকাতায় আসব। আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের তাগাদা দিতে গিয়েছিলাম আমি তখন। কানে এলো আমার বড় ভাইজি বলছে, ও পেয়ালাটা দিও না পিসিমা। বাবা মারা যাবার পর মা ও পেয়ালাটা দেখতে পারে না 2 চোখে। আমি বললাম, কোন পেয়ালাটা রে? কি হয়েছে পেয়ালাটার? আমার ভাইজি পেয়ালাটা নিয়ে এলো। মনে পড়ল কাকার কেনা অনেক দিনের সেই 3 আনা দামের পেয়ালাটা। সে বলল, ওই যে বৌদির অসুখের সময় এই পেয়ালাটা করে দুধ খেয়েছেন, তারপর বাবার সময়ও এতে করে ওনার মুখে সাবু ঢেলে দেওয়া হতো। মা বলে ওটা আমি একদম দেখতে পারিনি। আমার এই জ্যাঠতুতো ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং তাতেই তিনি মারা যান। এর বছর 2 পরে কাকাও যেন বনপৃষ্ট রোগে। কিন্তু এর সঙ্গে পেয়ালাটার সম্পর্কটা কি? পৃষ্ঠ বনরোগে তিনি মারা গেছেন। যত সব মেয়েলি কুসংস্কার। পরের বছর থেকে আমার টিউবওয়েলের কাজ খুব জেঁকে উঠল। জেলা বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে। আমার খাওয়া দাওয়ার সময় নেই। দূর দূরান্ত পাড়া গাঁয়ে নানা স্থানে টিউবওয়েল বানানো ও মিস্ত্রি খাটানোর কাজে মহা ব্যস্ত। বাকি সময়টুকু যায় আর বছরের বিলের টাকা আদায়ের তদরিপ করতে। সংসারে আমাদের নানা গোলযোগ বেঁধে গেল। কাকা যতদিন ছিলেন কেউ কোনো কথাটি বলতে সাহস করেনি পুরনো ব্যবস্থাগুলির বিরুদ্ধে। এখন সবাই হয়ে দাঁড়ালো কর্তা, কেউ কাউকে মেনে চলতে চায় না। ঠিক এই সময় আমার ছোট ছেলের ভয়ানক অসুখ হলো। আমার আবার সেই সময়ে কাজের ভিড় খুব বেশি। জেলা বোর্ডের কাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু টাকার তাগাদা করতে হবে ঠিক এই সময়টাতেই, নইলে বিল চাপা পড়তে পারে 6 মাস বা 7 মাসের জন্য। আমি আজ জেলা, কাল মহকুমা ছুটাছুটি করে বেড়াতে লাগলাম। আমি এ মেম্বার ও মেম্বারকে ধরি যাতে আমার বিলের পাওনাটা চুকিয়ে দিতে তারা সাহায্য করেন। কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরলুম তখন এদিকের কাজও মিটে গেছে। ছেলেটি আমার মারা গিয়েছে। ও বেশি চিকিৎসার ত্রুটি হয়নি, এটাই যা আমার সান্ত্বনা। বছরের শেষে আমি শহরে বাস করি, স্ত্রী ও ছেলে মেয়েদের সেখানে নিয়ে এলাম। বাড়ির এই সব দুর্ঘটনার পরে সেখানে আমাদের কারুর আর মন বসে না। তাছাড়া আমার ব্যবসা খুব জেঁকে উঠেছে। সর্বদা শহরে না থাকলে কাজের ক্ষতি হয়। টিউবওয়েলের ব্যবসাতে নেমে একটা জিনিস আমার চোখে পড়েছে যে আমাদের দেশের বিশেষ করে পাড়া গাঁয়ের লোকেদের মতো অলস প্রকৃতির জীব বুঝি পৃথিবীতে আর কোথাও নেই। এত অল্পে সন্তুষ্ট মানুষ যে কী করে থাকতে পারে সে যারা এদের সঙ্গে পরিচিত নন তাদের ধারণাতেও আসবে না। নিশ্চিত মৃত্যুকেও এরা পরম নিশ্চিন্তে বরণ করে নেবে। সকল রকম দুঃখ, দারিদ্র, অসুবিধা তাকে সহ্য করবে, কিন্তু তবুও 2 পা এগিয়ে যদি এর কোনো প্রতিকার হয় তাতে কিন্তু রাজি হবে না। তবে এদের একটা গুণ দেখেছি, কখনো কিন্তু অভিযোগ করে না। এরা দেশের বিরুদ্ধেও না, দৈবের বিরুদ্ধেও না। বাইরে থেকে এদের দেখে যারা বলেন এরা মারা গিয়েছেন, এরা জড় পদার্থ মাত্র, ঘনিষ্ঠভাবে দেখলে কিন্তু তাদের মত বদলাতে বাধ্য হবেন তারা। এরা মরেনি, বোধ হয় মরবেও না কোনো কালে।
এদের জীবন শক্তি এত অফুরন্ত যে অহরহর মরণের সঙ্গে যুদ্ধে এবং পদে পদে হেরে গিয়েও দমে যায় না এরা, বা ভয় পায় না, প্রতিকার করতে ব্যস্ত হয়ে পড়ে না, সহজভাবেই সব মেনে নেয়, সব ব্যবস্থা। খারাপ বিলের পাট পচানো জল খেয়ে কলেরায় গ্রাম উচ্ছন্ন হয়ে থাকে, তবু এরা টিউবওয়েলের জন্য একখানা দরখাস্তের উদ্যোগ কখনো নেবে না, বা তদবিরও করবে না। কে এত ছোটাছুটি করে, কেই বা কষ্ট করে? শুধু একখানা দরখাস্ত করা মাত্র। অনেক সময় দরকার বুঝলে জেলা বোর্ড থেকে বিনা খরচায় টিউবওয়েল বসিয়ে দেয়, কিন্তু এতটুকু হাঙ্গামা করতেও এরা রাজি নয়। বাসায় একদিন চা খাওয়ার সময় লক্ষ্য করলাম কাকার ছোট মেয়েটি সেই কলাই করা পেয়ারাটা করে চা খাচ্ছে। যদিও এসব আমি মানি না, তবু আমার কি জানি কি মনে হলো, চা খাওয়া টাওয়া শেষ হয়ে গেলে পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিলাম পাঁচিরের ওধারে জঞ্জালের মধ্যে। কাকার বড় মেয়েটি বিয়ে হয়ে গিয়েছে, ছোট মেয়েটির বয়স 10 বছর হবে, খুব বুদ্ধিমতী। শহরের মেয়ে, স্কুলে লেখাপড়া শেখাবো বলে ওকে বাসায় এনে রেখেছিলাম, স্কুলেও ভর্তি করে দিয়েছি। মাস 5-6 কাটলো, বৈশাখ মাস। এই সময় আমার টিউবওয়েলের কাজের খুব ধুম। 8-10 দিন একাধিক ক্রমে বাইরে কাটিয়ে বাসায় আমি ফিরলাম, কিন্তু তখনও আবার অন্য একটা কাজে আমাকে বেরিয়ে যেতে হলো। ঠিক তখনই এতে পয়সা রোজগার হয় বটে, কিন্তু স্বস্তি পাওয়া যায় না। স্ত্রীর হাতে সেবা পাই না, ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটাতে পারি না, শুধু টোটো টোটো করে দূর দূরান্ত চাষার গাঁ ঘুরে ঘুরে বেড়াতে হয়। শুধুই কি এস্টিমেট কষা, মিস্ত্রি খাটানো? মানুষ চায় দুদণ্ড আরামে থাকতে, আপনার লোকেদের কাছে বসে তুচ্ছ বিষয়ে গল্প করতে, নিজের সাজানো ঘরটিতে খানিকক্ষণ সময় কাটাতে, হয়তো একটু বসে ভাবতে, হয়তো ছেলে মেয়েদের সঙ্গে একটু ছেলে মানুষই করতে। শুধু টাকা রোজগারে এসব অভাব তো পূর্ণ হয় না। হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরলাম। কাকার ছোট মেয়েটির খুব অসুখ। আমি পৌঁছালাম দুপুরের একটু পরে। রোগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আমার পিসিমা সেই কলাই করা পেয়ালাটায় বা কাপটায় রোগীকে সাবু বা বার্লিক খাওয়াচ্ছেন। আমি আমার মেয়েকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করলাম, ওই পেয়ালাটা কোথা থেকে এলো রে? খুঁকি বলল, ওটা কুকুরে না কিসে বনের মধ্যে নিয়ে গিয়েছিল বাবা, মনুদি দেখতে পেয়ে নিয়ে এসেছিল। সে তো অনেক দিনের কথা বাবা, পাঁচিরের বাইরে ওই যে বন জঙ্গলটা, ওইখানে কুকুরে হয়তো টেনে নিয়ে গিয়েছিল। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলুম, মনু নিয়ে এসেছিল? জানিস ঠিক তুই? খুকি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললেন, হ্যাঁ বাবা, আমি খুব জানি। তুমি না হয় মাকে জিজ্ঞাসা করো। আমাদের সেই যে ছোকরা চাকরটা যাকে কুকুরে কামড়েছিল না, ওই দিনই তো সকালে মনুদি পেয়ালাটা কুড়িয়ে আনে। ওই পেয়ালাটিতে তাকে কিসের শেকড়ের পাচন খাওয়ানো হয়, আমার মনে নেই? আমি চমকে উঠলুম, কাকে রে? রামলগনকে? হ্যাঁ বাবা, সেই যে তারপর এখান থেকে চলে গেল দেশে, সেই ছেলেটা। আমার গা ঝিমঝিম করছিল। রামলগন কুকুরে কামড়ানোর পরে দেশে চলে গিয়েছিল, কিন্তু সেখানে যে সে মারা গেছে এ খবর আমি কাউকে বলিনি, বিশেষ করে আমার গিন্নিকে। রামলগনকে সে খুব ভালোবাসতো বলে সংবাদটা আমি বাসায় জানাইনি। আমাদের টিউবওয়েলের মিস্ত্রি শিবরানের শালি ছেলে সে, সেই খবরটা মাসখানেক আগে আমায় দিয়েছিল। মনুর অসুখ তখনও পর্যন্ত খুব খারাপের দিকে যায়নি। ডাক্তারে বলেছে ভয়ের কোনো কারণ নেই। আমার কিন্তু মনে হলো ও বাঁচবে না।
ওই পেয়ালাটার ইতিহাস এ বাসায় আর কেউ জানে না। অসুখের সময় যে ওতে করে কিছু খেয়েছে সে আর ফেরেনি। জানতো কেবল কাকার বড় মেয়ে, সে আজ শ্বশুর বাড়িতে। পেয়ালাটা একটু পরেই আবার চুপি চুপি আমি ফেলে দিলাম। হাত দিয়ে তোলার সময় স্পর্শে আমার সারা দেহ শিউরে উঠল। পেয়ালাটা যেন জীবন্ত, মনে হলো যেন একটু ক্রূর। জীবন্ত বিষধর সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছি আমি, যার স্পর্শে মৃত্যু, যার নিঃশ্বাসে মৃত্যু। পরদিন দুপুর থেকে মনুর অসুখ বাঁকা পথ ধরল। 9 দিনের দিন মনু মারা গেল। আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের এই গল্প আমি শোনাচ্ছি। তোমরা কমেন্ট করে জানিও এই গল্প তোমাদের কেমন লাগলো। নিশ্চয়ই এই গল্প তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, তোমরা যেভাবে আমাকে ভালো ভালো কমেন্ট করে উৎসাহ দিচ্ছ, আমিও কিন্তু অনেক ভালো ভালো গল্প বানাবার উৎসাহ পাচ্ছি তোমাদের কমেন্ট থেকে। এইভাবেই আমার সঙ্গে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমরা আমার বন্ধু, তোমরা আমার পরিবার। তোমরা যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার সঙ্গে থেকো। আর আমিও তোমাদের খুব ভালো ভালো গল্প উপহার দেব। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।